তাহলে দেখো আজকে আমরা শুরু করব হলো ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। এটা কি রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়। প্রথমে আগে একটু দেখে নাও যে এই অধ্যায়ের মধ্যে কি কি আছে। এই অধ্যায়ের মূল টপিকগুলো কি কি সেগুলো আগে একটু দেখো। প্রথমেই দেখো, তুমি যদি ল্যাবরেটরিতে প্রবেশ করতে চাও তাহলে তোমাকে কিছু ব্যক্তিগত সুরক্ষা নিতে হবে। ব্যক্তিগত বা সুরক্ষার প্রতি নিরাপত্তা বা সুরক্ষা গ্রহণ করতে হবে। তাহলে প্রথম অংশ হলো ব্যক্তিগত সুরক্ষা। ব্যক্তিগত সুরক্ষা নিয়ে তুমি ল্যাবরেটরিতে প্রবেশ করলে। এখন ল্যাবরেটরিতে আমরা কি করি? বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি। তো এদেরকে আমরা বললাম, এই পরীক্ষা নিরীক্ষাগুলো হলো, এদেরকে বলি আমরা কেমিক্যাল অ্যানালাইসিস বা রাসায়নিক বিশ্লেষণ। কেমিক্যাল অ্যানালাইসিস বা কি রাসায়নিক বিশ্লেষণ করব আমরা ল্যাবে ঢুকে। তাহলে এই রাসায়নিক বিশ্লেষণ অংশে আমরা কি করব, কি ধরনের রাসায়নিক বিশ্লেষণ আমরা করি, সেই সব রাসায়নিক বিশ্লেষণের সময় কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয়, কি কি রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা হয়, সেগুলো কিভাবে ব্যবহার করব, কি পরিমাণ মানে ব্যবহার করার সময় কেমন সতর্ক থাকতে হবে, এই সতর্কতা এগুলো এখানে আমরা পড়ব। এরপর দেখো, দেখা যায় অনেক সতর্ক থাকার পরও দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তো সেক্ষেত্রে আমরা সাথে সাথেই কি প্রতিক্রিয়া দেখাবো, কি আচরণ করব, সেগুলো আমরা এখানে পড়ব। আরেকটা অংশ সেটা হলো তোমার ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রী। এই অংশে আমরা এটা পড়ব। কি বুঝতে পারছো? ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রী। যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে এই নিরাপত্তা সামগ্রীগুলো আমরা কিভাবে ব্যবহার করব, সেই ব্যবহার বিধিটা আমরা এখানে শিখব। তারপরের অংশ হলো, তারপরের অংশে যেটা পড়ব, এই যে আমরা এখানে যে বিভিন্ন ধরনের বিকারক ব্যবহার করব, এগুলো তো সবই কাজে লাগবে না, বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অনেক কিছু উৎপন্ন হবে। তো সেগুলোকে আমরা পরিবেশে ফেলে দিব কিভাবে, সেটার আলোচনা হবে এখানে। সেটা হলো বর্জ্য ব্যবস্থাপনা। প্রথমে আমরা পড়ব ব্যক্তিগত সুরক্ষা, তারপর রাসায়নিক বিশ্লেষণ, কি কি কাজ করি আমরা ল্যাবে সেগুলো, এবং সেই কাজগুলো করার সময় কি রাসায়নিক কি কি যন্ত্রপাতি ব্যবহার হয়, নিরাপত্তা সামগ্রী, এবং সবশেষে পড়ব কি বর্জ্য ব্যবস্থাপনা। তো প্রথমে আমরা শুরু করি ব্যক্তিগত সুরক্ষা দিয়ে। ব্যক্তিগত সুরক্ষায় প্রথমে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো পোশাক। কি পরা যাবে আর কি পরা যাবে না, এটা আমাদের জানতে হবে। প্রথমেই আগে লিখি পরা যাবে না। কি পরা যাবে না? সিনথেটিক কাপড়ের কোনো পোশাক পরা যাবে না। এই সিনথেটিক কাপড় এগুলো দাহ্য হয়ে থাকে, খুব সহজেই আগুন ধরে, দ্রুত আগুন ছড়িয়ে পড়বে যদি এই ধরনের কাপড়ে আগুন লাগে। এই জন্য সিনথেটিক কাপড়ের কোনো পোশাক পরা যাবে না। তারপর অলংকার পরা যাবে না, কারণ অলংকারের সাথে যন্ত্রপাতির কোনো তার পেঁচিয়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য অলংকার পরা যাবে না। তারপর স্যান্ডেল না পরাই শ্রেয়। স্যান্ডেল পরা যাবে না। স্যান্ডেল পরলে দেখো পা খোলা থাকে, ঠিক আছে, উপরের অংশ খোলা থাকে। তুমি ধরো কোনো রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করছো, ওটা তোমার তরল রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করছো, ধরো অ্যাসিড, পায়ের উপর পড়ে যেতে পারে। এই জন্য স্যান্ডেল পরা যাবে না। তাহলে কি পরা যাবে? তোমাকে পড়তে হবে হলো সুতির অ্যাপ্রন, সুতি কাপড়ের অ্যাপ্রন পরতে হবে।
তারপরে স্যান্ডেলের পরিবর্তে জুতা পরতে হবে। কি বুঝতে পারছো? তাহলে এই হলো পোশাকের বিষয়ে বললাম। এরপর সেফটি গগলস বা নিরাপদ চশমা ব্যবহার করতে হবে। সেফটি গগলস বা কি বললাম, নিরাপদ চশমা। বিশেষ করে মানে কোন ধরনের পদার্থ নিয়ে কাজ করার সময় এটা পড়া অত্যন্ত জরুরি। উদ্দায়ী পদার্থ নিয়ে কাজ করার সময় নিরাপদ চশমা বা সেফটি গগলস পরাটা জরুরি। উদ্দায়ী পদার্থ হুট করে তোমার চোখে হিট করতে পারে, এই জন্য সেফটি গগলস ব্যবহার করতে হবে উদ্দায়ী পদার্থ নিয়ে কাজ করার সময়। এগুলো এমসিকিউ আসবে, এইভাবে আসছিল মনে হয় মেডিকেলে, যে উদ্দায়ী পদার্থ নিয়ে কাজ করার সময় নিচের কোনটি ব্যবহার করতে হয়। ধরো লেখা ছিল, অপশনে ছিল অ্যাপ্রন, তারপরে তোমার হ্যান্ড গ্লাভস, মাস্ক, আর হলো সেফটি গগলস। কি ব্যবহার করতে হবে? সেফটি গগলস। 3 নম্বর মাস্ক পরিধান করতে হবে। কেন মাস্ক পরিধান করতে হবে? আমরা যে রাসায়নিক পরীক্ষা নিরীক্ষাগুলো করি, এগুলোর রাসায়নিক বিক্রিয়ায় অনেক সময় প্রচুর পরিমাণে HCl এবং সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এইসব গ্যাস প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এবং এগুলো যদি তোমার হঠাৎ করে নাকে প্রবেশ করে তাহলে শ্বাসকষ্ট হতে পারে। এই জন্য মাস্ক ব্যবহার করতে হবে। আর এমসিকিউ এর জন্য মনে রাখবা, এই সালফার ডাই অক্সাইড, বেশি পরিমাণে সালফার ডাই অক্সাইড নাকে প্রবেশ করলে কি হবে? শ্বাসকষ্ট হবে। এটাও এমসিকিউ আসছিল মনে হয় কোনো এক পরীক্ষায়, যে শ্বাসকষ্টের জন্য দায়ী নিম্নের কোন গ্যাস? মনে রাখবা এটা, সালফার ডাই অক্সাইড। রাসায়নিক পদার্থ যতগুলো আছে সবগুলোই কোনো না কোনো ক্ষতি করে, ঠিক আছে? সবই তো আর মনে রাখা যাবে না, এই জন্য বেছে বেছে কিছু মনে রাখবা। এই যে সালফার ডাই অক্সাইড শ্বাসকষ্টের জন্য দায়ী, ধরো কোনো এক পরীক্ষায় আসছিল, ওই হিসাবে এটা মনে রাখবা যদি আবার আসে। আচ্ছা, এরপর দেখো, এই ল্যাবরেটরিতে আমরা যে মাস্কগুলো ব্যবহার করি সেই মাস্কে তোমার চারকোল বোঝো তো? হ্যাঁ, কয়লা, চারকোল থাকে এবং কিছু কিছু মাস্কে আবার জিওলাইট নামক খনিজ পদার্থ থাকে। জিওলাইট নামক খনিজ পদার্থ থাকে। তো জিওলাইটে কি থাকে? জিওলাইট কি দিয়ে তৈরি? সিলিকন ডাই অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এছাড়া তোমার বিভিন্ন ধরনের আয়ন থাকে, যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, এই আয়নগুলো থাকে। কি বুঝতে পারছো এটা? এরপর 4 নম্বর, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। কোন ধরনের পদার্থ নিয়ে কাজ করার সময় হ্যান্ড গ্লাভস পরা অত্যন্ত জরুরি? ক্ষয়কারী পদার্থ, ক্ষতিকর ও বিষাক্ত, ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ নিয়ে কাজ করার সময় হ্যান্ড গ্লাভস পরা অত্যন্ত জরুরি। ক্ষয়কারী পদার্থ কারা? অ্যাসিড, ক্ষার, নিরোধক, এগুলো হলো ক্ষয়কারী পদার্থ। অ্যাসিড, ক্ষার এবং নিরোধক। কি বুঝতে পারছো? তো ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের গ্লাভস ব্যবহার হয়। এই গ্লাভস নিয়েই আমরা আলাদা একটা লেকচারই শুনবো। তো তার আগে তোমরা কি 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 বলে গ্লাভস ব্যবহার করা হয় তাদের নামগুলো আগে জেনে রাখো। নাইট্রাইল, জিটেক্স,
ল্যাটেক্স, পিভিসি, নিউপ্রিন, এরকম বিভিন্ন গ্লাভস ব্যবহার করা হয়। তো কমন কয়েকটার নাম লিখলাম, নাইট্রাইল, জিটেক্স, ল্যাটেক্স, পিভিসি, নিউপ্রিন। পিভিসির পূর্ণ রূপ জানো? পলিভিনাইল ক্লোরাইড। এখান থেকে তুমি দুইটা ইনফরমেশন জেনে রাখো। ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি ব্যবহার হয় নাইট্রাইল গ্লাভস। ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন গ্লাভস? নাইট্রাইল। এবং এই গ্লাভসটা পরিবেশ বান্ধব, কারণ একে পরিবেশে মানে বাইরে ফেলে দিলে এটা পচে যায়, পচে মাটির সাথে মিশে যায়। এই জন্য নাইট্রাইল গ্লাভস পরিবেশ বান্ধব, আর এটা কি ল্যাবরেটরিতে বেশি ব্যবহার হয়। তাহলে এই দুইটা ইনফরমেশন মনে রাখবা এমসিকিউ এর জন্য। কোন গ্লাভস ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি ব্যবহার হয়? নাইট্রাইল। কোন গ্লাভস পরিবেশ বান্ধব? নাইট্রাইল। ঠিক আছে, তাই গ্লাভস নিয়ে আমরা আবার পড়বো, আপাতত এইটুকু আমরা লিখে দিলাম। তাহলে ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে এই কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে: পোশাক, সেফটি গগলস, মাস্ক আর কি হ্যান্ড গ্লাভস। বোঝা গেছে? এখন আমরা অ্যাপ্রন পরে, একেবারে সেফটি গগলস চোখে দিয়ে, মাস্ক পরে, হ্যান্ড গ্লাভস হাতে দিয়ে, জুতা পায়ে দিয়ে ধরো ল্যাবরেটরিতে এখন প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখন কি করব আমরা? তো আগেই বলছি, ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বিশ্লেষণ করি। রাসায়নিক বিশ্লেষণ দুই প্রকার। রাসায়নিক বিশ্লেষণ কয় প্রকার? রাসায়নিক বিশ্লেষণ দুই প্রকার। এক হলো গুণগত অথবা আঙ্গিক বিশ্লেষণ। গুণগত অথবা আঙ্গিক বিশ্লেষণ। আর আরেকটা হলো পরিমাণগত অথবা মাত্রিক বিশ্লেষণ। রাসায়নিক বিশ্লেষণ দুই প্রকার, গুণগত অথবা আঙ্গিক বিশ্লেষণ, আর একটা কি পরিমাণগত অথবা মাত্রিক বিশ্লেষণ। তো গুণগত বিশ্লেষণ বা আঙ্গিক বিশ্লেষণ কোনগুলো? শনাক্তকরণ, যেমন আমরা পড়ছি না আয়ন শনাক্তকরণ, এটা গুণগত বিশ্লেষণ। এই জন্য এই অধ্যায়ের নাম কি? কোন অধ্যায়ে পড়ছিল? গুণগত রসায়ন, না? ওই জন্য ওখান থেকে নামটা আসছে গুণগত রসায়ন। শনাক্তকরণ, পৃথকীকরণ, এটাও পড়ছি আমরা, পৃথকীকরণ ও বিশোধন। পৃথকীকরণ ও বিশোধন, এগুলো হলো গুণগত অথবা আঙ্গিক বিশ্লেষণ। আচ্ছা, পরিমাণগত, নাম শুনেই বোঝা যাচ্ছে, এই বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করি? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করি। তো পরিমাণগত বা মাত্রিক বিশ্লেষণ, এটা আবার দুই প্রকার। আয়তনিক বিশ্লেষণ আর আরেকটা হলো আয়তনিক বিশ্লেষণ, আরেকটা হলো ভরমিতিক বিশ্লেষণ। আয়তনিক বিশ্লেষণ আমরা কাকে বলবো? কোনটা আয়তনিক বিশ্লেষণ? ধরো কোনো দ্রবণের মধ্যে কতটুকু দ্রবীভূত আছে, এইটা বের করাই হলো আয়তনিক বিশ্লেষণ। কোনো দ্রবণের মধ্যে কতটুকু দ্রবীভূত আছে, এটা বের করাই হলো আয়তনিক বিশ্লেষণ। আর ভরমিতিক বিশ্লেষণ কি? কোনো পদার্থের ভর নির্ণয় করা, এটাই হলো ভরমিতিক বিশ্লেষণ। তো ভরমিতিক বিশ্লেষণটা কি? যেমন গুণগত রসায়নে কিন্তু তোমরা পড়ছো যে অধক্ষেপ পড়ে, ওই অধক্ষেপের কতটুকু অধক্ষেপ পড়লো, এই পরিমাণ নির্ণয় করাটাও হলো তোমার ভরমিতিক বিশ্লেষণ। কথা বুঝতে পারছো? কোনো বিক্রিয়ায় কতটুকু অধক্ষেপ পড়লো, সেই অধক্ষেপটাকে পরিস্রাবন করে তারপর সেটাকে শুকিয়ে তার যে ওজন নিলাম, এই ওজন নেওয়াটাই হলো ভরমিতিক বিশ্লেষণ। কথা বুঝতে পারছো?
তো আয়তনিক বিশ্লেষণ একটা আছে, একটা উদাহরণ লিখে রাখো, এটা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, সেটা হলো টাইট্রেশন। টাইট্রেশন কি? কোনো কিছুর আয়তন পরিমাপ করে তার ঘনমাত্রা নির্ণয় করি আমরা, ঠিক আছে? ঘনমাত্রা নির্ণয়, টাইট্রেশন হলো একটা ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি। তাহলে পরিমাণগত বা মাত্রিক বিশ্লেষণ দুই প্রকার গেল। এবার আমরা দেখব গুণগত বা আঙ্গিক বিশ্লেষণ কয় প্রকার। এটা হলো তিন প্রকার। গুণগত বা আঙ্গিক বিশ্লেষণ তিন প্রকার। কি কি প্রকার সেটা? এক নম্বর ম্যাক্রো বিশ্লেষণ, ম্যাক্রো বিশ্লেষণ বা ম্যাক্রো অ্যানালাইসিস। দুই নম্বর সেমি মাইক্রো, সেমি মাইক্রো। তিন নম্বর মাইক্রো। ম্যাক্রো, সেমি মাইক্রো, আরেকটা কি বললাম? মাইক্রো। এই যে তিন ভাগে ভাগ করা হয়েছে এই গুণগত বিশ্লেষণকে, কিসের উপর ভিত্তি করে এই ভাগ? এই ভাগটা করা হয়েছে যে এক্সপেরিমেন্ট করার সময় আমরা কতটুকু নমুনা নিচ্ছি, পরীক্ষা নিরীক্ষা করার জন্য কতটুকু নমুনা নিচ্ছি, সেই নমুনার পরিমাণের উপর ভিত্তি করে এই গুণগত বিশ্লেষণকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এবার আমরা ওই নমুনার পরিমাণগুলো দেখব, এবং এই নমুনার পরিমাণ তোমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো এমসিকিউ হিসাবে আসবে। ম্যাক্রো বিশ্লেষণে যদি কঠিন পদার্থ নিয়ে তুমি পরীক্ষা নিরীক্ষা করো, কঠিন পদার্থ নিয়ে যদি পরীক্ষা নিরীক্ষা করো, তাহলে তোমাকে নমুনা নিতে হবে 0.5 থেকে 2 গ্রাম নমুনা নিতে হবে। ম্যাক্রো বিশ্লেষণে নমুনার পরিমাণ হলো 0.5 থেকে 2 গ্রাম। আর সেমি মাইক্রোতে নমুনার পরিমাণ হলো 0.05 থেকে 0.2 গ্রাম। 0.05 থেকে 0.2 গ্রাম। আর মাইক্রোতে নমুনার পরিমাণ খুবই কম নেওয়া হয়, 0.01 গ্রামের চেয়ে কম, 0.01 গ্রামের চেয়েও কম নেওয়া হয়। দেখো এই এমসিকিউ গুলো তোমার গ্রাম দিয়েও আসতে পারে, মিলিগ্রাম দিয়েও আসতে পারে। তাহলে পাশে মিলিগ্রামটাও লিখে রাখো। মিলিগ্রামে নিলে কত হবে? 500, আর এখানে হবে 2000 মিলিগ্রাম। সেমি মাইক্রোতে 50 থেকে 200 মিলিগ্রাম, আর এটা 0.01 গ্রামের চেয়ে কম। এটা কোনো কোনো বইয়ে লেখা আছে, আবার কোনো কোনো বইয়ে মিলিগ্রামে এইভাবে লেখা আছে। 5 থেকে 20 মিলিগ্রাম নমুনা নেওয়া হয় মাইক্রো বিশ্লেষণে। তাহলে নমুনার পরিমাণগুলো মুখস্থ করবা। আচ্ছা এইবার দেখো, যদি কঠিন না নিয়ে আমরা তরল পদার্থ নেই, তখন নমুনা কত নিতে হবে? তরলের ক্ষেত্রে নমুনার পরিমাণ হবে 20 থেকে 30 ml ম্যাক্রোতে। সেমি মাইক্রোতে 2 থেকে 4 ml, 2 থেকে 4 ml। আর মাইক্রোতে 1 থেকে 2 ml, সরি 0.2 থেকে 0.2 থেকে 0.2 থেকে 1 ml, 0.2 থেকে 1 ml। তরল নমুনা হলে 20 থেকে 30, 2 থেকে 4, 0.2 থেকে 1 ml। আচ্ছা এবার এই তিনটা বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো এই বিশ্লেষণগুলোতে করার সময় মাঝে মধ্যেই হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রয়োজন হয়। আর হাইড্রোজেন সালফাইড গ্যাস এটা অত্যন্ত বিষাক্ত গ্যাস। আর এর গন্ধ জানো কেমন? পচা ডিমের মতো গন্ধ, পচা ডিমের মতো গন্ধ।
তো কেন প্রয়োজন পড়ে? তোমরা গুণগত রসায়নে একটা প্রশ্ন পড়েছিলে যে কপার এবং জিঙ্কের মধ্যে হাইড্রোজেন সালফাইড যোগ করলে জিঙ্ক সালফাইড, কপার সালফাইড অদক্ষেপ দিলেও জিঙ্ক সালফাইড অদক্ষেপ দেয় না, এরকম একটা প্রশ্ন পড়ছিল না? এরকম কিছু আয়নকে অধক্ষিপ্ত করার জন্য এই হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয়। এখন দেখো এই হাইড্রোজেন সালফাইড কোন অ্যানালাইসিসে কিভাবে উৎপন্ন করা হয় এটা তোমাদের জানা থাকতে হবে। তাহলে লিখো, এখানে লিখবা কি H2S গ্যাসের উৎস, H2S গ্যাসের উৎস। ম্যাক্রো অ্যানালাইসিসে H2S এর উৎস হলো ফেরাস সালফাইড এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে ম্যাক্রো অ্যানালাইসিসে H2S কিভাবে উৎপন্ন করা হয়? ফেরাস সালফাইড এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। আর কি উৎপন্ন হয়? ফেরাস সালফেট। এই বিক্রিয়াটা একটা বিশেষ যন্ত্রের মধ্যে ঘটানো হয়, সেটাকে বলে কিপ যন্ত্র। কি বলে ওটাকে? কিপ যন্ত্র। দেখো কিপ যন্ত্র দেখতে মোটামুটি এরকম। কিপ যন্ত্র দেখতে এরকম, এর মাঝখান দিয়ে এরকম একটা নল থাকে, আর এইখানে তোমার গ্যাস নির্গত হবে। তো এদিক দিয়ে কি দেওয়া হয়? এদিক দিয়ে তোমার সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, আর এটা তুলে ফেললেই এই ভিতরের যে চেম্বারটা আছে এটা, এখানে রাখা হয় হলো তোমার ফেরাস সালফাইড। তো সালফিউরিক অ্যাসিড ভর্তি হয়ে এখানে যায়, আর ফেরাস সালফাইড ওই দিক দিয়ে এখানে আসে, এসে ওরা বিক্রিয়া করে। বিক্রিয়ার ফলে কি হয়? হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় এই মাঝখানের চেম্বারে, এবং যখন প্রয়োজন আমরা স্টপ কর্ক খুলে ওই হাইড্রোজেন সালফাইড গ্যাস টেস্ট টিউব বা অন্য কোনো পাত্রে স্থানান্তর করি, দ্রবণের মধ্যে স্থানান্তর করি। তাহলে H2S এর এটা দিয়ে যে এই কিপ যন্ত্রে যে শুধু হাইড্রোজেন সালফাইড গ্যাসই উৎপন্ন করে তা না, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা যায়, ঠিক আছে, কিন্তু অক্সিজেন গ্যাস ওটা উৎপন্ন এইভাবে করা যায় না, এখানে করা হয় না। তাহলে কিপ যন্ত্রে মনে রাখবা হাইড্রোজেন সালফাইড গ্যাস, এটা তো কমন ইউজ কিপ যন্ত্রের। হাইড্রোজেন গ্যাসও এইভাবে উৎপন্ন করা যায় কোনো এক বিক্রিয়ার মাধ্যমে। ধরো জিঙ্ক দিলাম আর HCl দিলাম, কিন্তু কোন গ্যাস উৎপন্ন করে না? অক্সিজেন। অক্সিজেন কিপ যন্ত্রের মাধ্যমে উৎপন্ন করা হয় না। এগুলো এমসিকিউ এর জন্য মনে রাখবা। তাহলে হাইড্রোজেন সালফাইডের উৎস কি? যদি তোমাকে বলে যে ম্যাক্রো অ্যানালাইসিসে হাইড্রোজেন সালফাইডের উৎস কি? ফেরাস সালফাইড এবং সালফিউরিক অ্যাসিড। ফেরাস সালফাইড এবং সালফিউরিক অ্যাসিড। এই বিক্রিয়াটা কোন যন্ত্রে ঘটানো হয়? কিপ যন্ত্রে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা দেখি সেমি মাইক্রো অ্যানালাইসিসে H2S এর উৎস কি। সেমি মাইক্রো অ্যানালাইসিসে এইভাবে সরাসরি H2S গ্যাস ব্যবহার করা হয় না। আমরা যখন সরাসরি H2S গ্যাস একটা বিক্রিয়া মানে বিক্রিয়ার পাত্রে সংযোগ করতেছি, এইভাবে সংযোগ করা হয় না। ওখানে ইনডাইরেক্ট H2S গ্যাস উৎপন্ন করা হয়। কিভাবে? H2S না নিয়ে CH3CSNH2 নেওয়া হয়। এই জৈব যৌগটার নাম হলো থায়োঅ্যাসিটামাইড। 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 এই থায়োঅ্যাসিটামাইড যখনই H2S গ্যাসের প্রয়োজন পড়ে, তখনই ওই বিক্রিয়া পাত্রে কি নেওয়া হয়? থায়োঅ্যাসিটামাইড নেওয়া হয়। নিয়ে ওর মধ্যে গরম পানি মানে পানি নিয়ে হিট দেওয়া হয়। মানে গরম পানি লাগবে এই বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করতে। তাহলে এই জন্য আমরা এখানে লিখে রাখি গরম পানি লাগবে। তো গরম পানির জন্য কি করা হয়? ওই পানি নিয়ে তাপ দেওয়া হয় আর কি। তাহলে তাপ দিলেই
এখানে H2S গ্যাস উৎপন্ন হবে। তো তোমরা বিক্রিয়াটা এই যে এইভাবে মনে রাখবা, সালফার যাবে অক্সিজেনের জায়গায় আর অক্সিজেন যাবে সালফারের জায়গায়। তাহলে কি হবে বলো? CH3CO NH2 প্লাস H2S, এইটার নাম হলো অ্যাসিটামাইড। এই যে সালফার বিহীন, এই জন্য নাম কি? অ্যাসিটামাইড। আর যেটা সালফার আছে ওটা হলো থায়োঅ্যাসিটামাইড। তাহলে তোমাদের কিন্তু এটা মানে এই এমসিকিউটা আসবে, বহুবার আসছে এটা। সেমি মাইক্রো অ্যানালাইসিসে H2S এর উৎস কোনটি? দেখবা থায়োঅ্যাসিটামাইড আছে কিনা। তাহলে ওইটা আরো যদি এইভাবেও থাকতে পারে অপশন, থায়োঅ্যাসিটামাইড প্লাস পানি, হ্যাঁ এইভাবেও থাকতে পারে। যদি থায়োঅ্যাসিটামাইড প্লাস পানি থাকে ওইটা দিবা তোমরা। কি বুঝতে পারছো? এখন মাইক্রো অ্যানালাইসিসে H2S এর উৎস কোনটা? মাইক্রো অ্যানালাইসিসেও H2S এর উৎস থায়োঅ্যাসিটামাইড। সেমি মাইক্রো এবং মাইক্রো উভয় অ্যানালাইসিসে H2S এর উৎস কোনটা? থায়োঅ্যাসিটামাইড। কি বোঝা গেছে? এবার আমরা এই তিনটা অ্যানালাইসিসের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানব। ল্যাবরেটরিতে যে অ্যানালাইসিস গুলো আমরা করি এগুলো সুবিধাজনক না অসুবিধাজনক, এগুলো আমরা কি দিয়ে নির্ধারণ করব? এগুলো নির্ধারণ করার কিছু প্যারামিটার আছে। এক নম্বর হলো সময়। ধরো কোনো অ্যানালাইসিসের সময় দিতে, মানে কোনো অ্যানালাইসিসের কোনো রেজাল্ট দিতে, কোনো পরীক্ষার রেজাল্ট দিতে বেশি সময় লাগে, তাহলে এটা কি সুবিধাজনক না অসুবিধাজনক? অসুবিধা। তাহলে সময় যদি বেশি লাগে তাহলে আমরা বলবো এই অ্যানালাইসিসের এটা হলো একটা অসুবিধা, সময় বেশি লাগে। আর কম লাগলে ওটা সুবিধা হয় অ্যানালাইসিসের। তাহলে একটা প্যারামিটার বললাম যে কোনো অ্যানালাইসিস ভালো না মন্দ এটা নির্ধারণ করব কি দিয়ে? সময় কেমন লাগে এটা দেখতে হবে। 2, বিকারক কেমন লাগে। বিকারক কি? বিকারকের ইংরেজি হলো রিএজেন্ট। আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার সময় যেসব রাসায়নিক পদার্থ বা দ্রবণ ব্যবহার করি, যেসব রাসায়নিক পদার্থ বা দ্রবণ ব্যবহার করি তাদেরকে বলে বিকারক বা রিএজেন্ট। তাদেরকে কি বলে? বিকারক বা রিএজেন্ট বলে। তাহলে কোন অ্যানালাইসিসকে ভালো বলবো? যে অ্যানালাইসিসে কম পরিমাণ বিকারক লাগে। তো তোমরা তো এখানে পরিমাণও লক্ষ্য করছো, এখানে অবশ্য বিকারকের পরিমাণ দেয়নি, আমরা দিয়েছিলাম নমুনার পরিমাণ। যেহেতু নমুনার পরিমাণ কম তার মানে বিকারকও কি লাগবে? যার কম নমুনা তার বিকারকও কম লাগবে। তো যে নমুনায় বিকারক কম লাগবে, যে অ্যানালাইসিসে নমুনা বিকারক কম লাগবে সেটা কি ভালো। তাহলে সময় গেল, বিকারক গেল, এরপরে হলো ওই অ্যানালাইসিসে কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হয় এটা আমাদের দেখতে হবে। যদি বেশি বর্জ্য উৎপন্ন করে তাটা ভালো না, কারণ বর্জ্য তো পরিবেশেই আমাদের ফেলে দিতে হবে, তার মানে পরিবেশের ক্ষতি করবে ওই অ্যানালাইসিস, ওটা তাহলে পরিবেশ বান্ধব নয়। যে অ্যানালাইসিসে বেশি বর্জ্য উৎপন্ন হয় সেগুলো কি পরিবেশ বান্ধব নয়। তাহলে এটাও আমরা আমাদের লক্ষ্য করতে হবে কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। এরপরে দেখতে হবে ফলাফল কেমন রেজাল্ট দেয়। কিছু অ্যানালাইসিস দেয় প্রায় 100% সঠিক, কেউ দেয় মোটামুটি সঠিক, আবার কোনো রেজাল্ট, কোনো অ্যানালাইসিসের রেজাল্ট সন্দেহ থাকে যে ভুল হতে পারে, তাহলে ওটা অসুবিধা। তো ফলাফল দেখতে হবে কোন অ্যানালাইসিস কেমন রেজাল্ট দেয়। আর আরেকটা হলো যন্ত্রপাতি বা উপকরণ। যন্ত্রপাতি বা উপকরণে আমাদের যেটা দেখতে হয় যে ওই অ্যানালাইসিস করার জন্য যন্ত্রপাতিগুলো সস্তা বা সহজলভ্য কিনা। সহজলভ্য হলে ওটা সুবিধা। তাহলে এবার আসো আমরা দেখি এই তিনটা অ্যানালাইসিসের আমরা এগুলো তুলনা করি, এদের সুবিধা অসুবিধা। ম্যাক্রো অ্যানালাইসিসের ক্ষেত্রে মনে রাখবা সময় বেশি লাগে, বিকারক বেশি লাগে, বর্জ্য বেশি উৎপন্ন হয়, আর ফলাফলে
ভুলের সম্ভাবনা আছে, ভুলের সম্ভাবনা আছে ম্যাক্রো অ্যানালাইসিসে। তার মানে এগুলো হলো এর অসুবিধা। সময় বেশি লাগে, সময় বেশি লাগে, বিকারক বেশি লাগে। যেহেতু বিকারক বেশি লাগে, বর্জ্যও বেশি উৎপন্ন হয়। তার মানে এটা পরিবেশ বান্ধব নয়, পরিবেশ বান্ধব নয়। আর এটাতে কি ভুলের সম্ভাবনা আছে, নিখুঁত নির্ভুল রেজাল্ট দেয় না। তবে একটা জিনিস ভালো, যন্ত্রপাতি বা উপকরণ সস্তা। এই জন্যই বলে যে সস্তার তিন অবস্থা, ঠিক আছে? ওর সব যন্ত্রপাতি সস্তা, বাকি সবগুলো একটু খারাপ, অসুবিধা। কি কথা বুঝতে পারছো কি? তাহলে এগুলো ভালো করে পড়বা, এগুলো তোমাদের এমসিকিউ আসতে পারে অথবা 2 মার্কসের প্রশ্ন হিসাবে আসতে পারে, যে ম্যাক্রো অ্যানালাইসিসের অসুবিধাগুলো লিখো, অসুবিধাগুলো লিখো। আচ্ছা, এরপরে আসো সেমি মাইক্রো এবং মাইক্রো। একসাথে এদের সুবিধা আমরা পড়বো। এই দুইটা অ্যানালাইসিসেরই সুবিধা হলো সময় কম, সময় কম লাগে, বিকারক কম লাগে, বর্জ্য কম উৎপন্ন হয়। সময় কম, এইভাবে মনে রাখতে পারো, সময় কম, বিকারক কম, বর্জ্য কম। ঠিক আছে? এটা হলো সেমি মাইক্রো এবং মাইক্রো অ্যানালাইসিসের ক্ষেত্রে। তাহলে যেহেতু এদের বর্জ্য কম উৎপন্ন হয়, তার মানে এই অ্যানালাইসিস গুলো পরিবেশ বান্ধব। সেমি মাইক্রো পরিবেশ বান্ধব, মাইক্রো পরিবেশ বান্ধব। তবে মাইক্রো বেশি পরিবেশ বান্ধব, কারণ এখানে বিকারকের পরিমাণ খুবই কম ব্যবহৃত হয়, হওয়ার কারণে বর্জ্যও খুবই সামান্য পরিমাণে উৎপন্ন হয়। এজন্য সেমি মাইক্রোর চেয়েও মাইক্রো অধিক পরিবেশ বান্ধব। কি কথা বুঝতে পারছো? কিন্তু অধিক পরিবেশ বান্ধব হলেও সমস্যা যেটা, সেটা হলো ওর উপকরণ বা যন্ত্রপাতি অত্যন্ত ব্যয়বহুল। ঠিক আছে? অত্যন্ত ব্যয়বহুল। কেন অত্যন্ত বললাম? যেমন ধরো ক্রোমাটোগ্রাফি পড়ছো না তোমরা গুণগত রসায়নে? তো মাইক্রো অ্যানালাইসিসে যে ক্রোমাটোগ্রাফি করার জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করব, ওইটার দামই তোমার 44 লক্ষ টাকা। তাও আমি দাম বললাম তোমার 2014 সালে, এখন হয়তো আরো বাড়তে পারে। কি কথা বুঝতে পারছো? তাহলে মাইক্রো অ্যানালাইসিসের এটাই হলো অসুবিধা বলতে পারো আর কি, আবার সুবিধাও বলতে পারো, যে এত দামি যন্ত্রের কারণেই রেজাল্টটা ভালো দেয়। কারণ মাইক্রো অ্যানালাইসিসের যে ফলাফল আমরা পাবো প্রায় 100% সঠিক। ধরো এরকম প্রায় 100%, এই জন্য বললাম, ধরো 99.95 বা 99.98 এইরকম পার্সেন্টে এটা নিখুঁত রেজাল্ট দেয়। কি বোঝা গেছে? আর সেমি মাইক্রো এর যন্ত্রপাতি ওই ম্যাক্রোর মতোই তুলনামূলকভাবে কি সস্তা। কি বুঝতে পারছো? তাহলে এই সুবিধা অসুবিধাগুলো তোমরা পড়বে, এখান থেকে তোমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে। সেমি মাইক্রো অ্যানালাইসিস পরিবেশ বান্ধব কেন? সেমি মাইক্রো অ্যানালাইসিস পরিবেশ বান্ধব কেন? কেন বলো তো? বিকারক কম ব্যবহৃত হওয়ায় বর্জ্যের পরিমাণ কম হয়, এই জন্য এটা পরিবেশ বান্ধব। তাহলে আমাদের অ্যানালাইসিস গেল। এবার দেখো, এই রাসায়নিক বিশ্লেষণগুলো করার সময়, সেটা গুণগত বিশ্লেষণ হোক আর মাত্রিক বিশ্লেষণ হোক, এই অ্যানালাইসিস গুলো করার সময় কমন কিছু আমরা কাজ করে থাকি। সেই কমন কাজগুলো কি কি? রাসায়নিক বিশ্লেষণের কমন কাজ, কমন কাজ কি? 1 নম্বর হলো আমাদের ভর পরিমাপ করতে হয়। এই কমন কাজের মধ্যে একটা বললাম কি, ভর পরিমাপ। ভর বা ওজন পরিমাপ করি আমরা। এখন ভর পরিমাপ করার জন্য কি ব্যবহার করতে হবে? রাসায়নিক নিক্তি। ইংলিশে কি বলে নিক্তিকে? ব্যালেন্স। কি বলে? ব্যালেন্স। তো আমরা ল্যাবরেটরিতে যে ব্যালেন্স গুলো ব্যবহার করি, সেগুলোর নামগুলো একটু শুনে রাখো। 1 নম্বর পল বুঙ্গে ব্যালেন্স। পল বুঙ্গে ব্যালেন্স ব্যবহার করি। 2
সার্টোরিয়াস ব্যালেন্স। তিন, ডিজিটাল ব্যালেন্স। চার, রাফ ব্যালেন্স। তো পলবুঙ্গে ব্যালেন্সের সাহায্যে এগুলো নিয়েও আমরা এরপর ডিটেলস পড়বো। আপাতত এদের গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন গুলো যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো আগে শুনে রাখো। পলবুঙ্গে ব্যালেন্স থেকে যে প্রশ্নটা বেশি আসছে সেটা হলো পলবুঙ্গে ব্যালেন্সের সাহায্যে কত ঘর পর্যন্ত আমরা দশমিকের পরে কত ঘর পর্যন্ত আমরা পরিমাপ করতে পারি, অথবা আরেকটা প্রশ্ন আসে সর্বনিম্ন কত ঘর পর্যন্ত পরিমাপ করা যায়। তো দুটেই একসাথে লিখে দিচ্ছি। দশমিকের পর 4 ঘর পর্যন্ত পরিমাপ করা যায় এবং সর্বনিম্ন 0.0001 গ্রাম পর্যন্ত পরিমাপ করা যায়। আর মিলিগ্রামে নিলে কত হবে? 0.1 মিলিগ্রাম পর্যন্ত আমরা এই পলবুঙ্গে ব্যালেন্সের সাহায্যে পরিমাপ করতে পারি। সার্টোরিয়াস ব্যালেন্স শুধু নামটা জেনে রাখলেই হবে, এটার বর্তমানে ব্যবহার নেই। তো এখন আসলে এগুলোর জায়গা দখল করছে হলো ডিজিটাল ব্যালেন্স। এগুলোতে ওজন নেওয়া ঝামেলা আছে, ওই 4 ঘর পর্যন্ত ওজন নিতে হলে অনেক ঝামেলা করতে হয়। আর ডিজিটাল ব্যালেন্সে খালি তুলে দিলাম, সাথে সাথে ডিজিট দেখাবে ওর ভর কত। এজন্য এখন ডিজিটাল ব্যালেন্স বেশি ব্যবহার হয়। ডিজিটাল ব্যালেন্স দুই রকম হয়, 2 ডিজিট, 4 ডিজিট। 2 ডিজিট মানে কি? দশমিকের পরে 2 ঘর পর্যন্ত তুমি নির্ণয় করতে পারবা। তাহলে এর সাহায্যে তুমি সর্বনিম্ন 0.01 গ্রাম পর্যন্ত পরিমাপ করতে পারবা। আর 4 ডিজিটে হলো ওই পলবুঙ্গের মতোই 0.0001 গ্রাম পর্যন্ত সর্বনিম্ন ভর পরিমাপ করা যাবে। আর রাফ ব্যালেন্স, অনেক রাসায়নিক পদার্থ আছে ব্যালেন্সেরই ক্ষতি করে ফেলে, ক্ষয়কারী পদার্থ, ঠিক আছে, ওদের ওজন নেওয়া হয় হলো রাফ ব্যালেন্সে। তাহলে এটা লিখে রাখো, রাফ ব্যালেন্সে আমরা ওজন নেই কাদের? ক্ষয়কারী পদার্থ, অর্থাৎ ওই যে অ্যাসিড, ক্ষার। কি বুঝতে পারছো? তাহলে রাসায়নিক বিশ্লেষণে এটা একটা কমন কাজ, আমাদের ভর নিতে হয়, ওজন পরিমাপ করতে হয়। এরপর আমরা দেখি আর কি করি। 2 নম্বর, আমরা বিভিন্ন কাচের যন্ত্রপাতি ব্যবহার করি। আমরা বিভিন্ন ধরনের কাচের যন্ত্রপাতির ব্যবহার করে থাকি এই রাসায়নিক বিশ্লেষণের সময়। এই কমন কিছু কাচের যন্ত্রপাতির নাম মুখস্থ করবা, যে লিখে দিচ্ছি এগুলোর নাম মুখস্থ করবা। এগুলো দেখতে কেমন, কি কাজ, কাজ জানার আগে নাম মুখস্থ করা জরুরি, কারণ জিহ্বার জড়তা দূর করতে হবে আগে এগুলোর নাম মুখস্থ করে। বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স, আয়তনিক ফ্লাক্স, তারপরে তো আছে তোমার মাপন সিলিন্ডার, এরপরে বিকার, আর আরেকটা কমন নাম তো সবাই জানে, যে রসায়ন ল্যাব মানেই জানে যে ওখানে এটা আছে, টেস্ট টিউব। কি বুঝতে পারছো? আর কি করি আমরা? ইচ্ছা হলেই আমরা চুলা জ্বালায় তাপ দেওয়া শুরু করি, ঠিক আছে। অবশ্য আমাদের ল্যাবে তো গ্যাসের চুলা, কিন্তু আসলে তাপ দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি?
তাপ দেওয়ার জন্য ব্যবহার করা হয় হলো বুনসেন বার্নার। আর বুনসেন বার্নার না থাকলে, মানে আমরা বুনসেন বার্নারের বিকল্প হিসেবে ওখানে গ্যাসের চুলা ব্যবহার করতেছি। বুনসেন বার্নার না থাকলে স্পিরিট ল্যাম্প, স্পিরিট ল্যাম্প। তো এখানে আমরা এই বুনসেন বার্নার, স্পিরিট ল্যাম্প এগুলো সম্পর্কেও জানবো। আর আরেকটা বিষয় হলো আমাদের তাপ দেওয়ার কৌশল, মানে কাচের পাত্রে কোনো রাসায়নিক পদার্থ নিয়ে আমরা কিভাবে তাপ দিব, সেই তাপ দেওয়ার কৌশলটাও আমাদের শিখতে হবে। দেখা গেল টেস্ট টিউবে অ্যাসিড নিয়ে তাপ দিচ্ছি এমন ভাবে যে লাফ দিয়ে আরেকজনের গায়ে ছিটকে পড়লো, চোখে মুখে গেল। ঠিক আছে, এই যে রাসায়নিক পদার্থ যে লাফ দিয়ে ছিটকে পড়ে, এই বিষয়টাকে বলা হলো বাম্পিং। কি বলে? বাম্পিং। তো বাম্পিং যেন না করে কিভাবে তাপ দিতে হবে এগুলো শিখতে হবে। আর একটা জিনিস লিখে রাখো, বিভিন্ন বিকারক ব্যবহার করি। বিভিন্ন বিকারকের ব্যবহার আমরা করে থাকি এই ধরনের মানে রাসায়নিক বিশ্লেষণগুলো করার সময়। তো এই বিকারক সম্পর্কে আমাদের যে ইনফরমেশন গুলো জানতে হবে সেটা হলো বিকারক গুলো বা যেসব রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করি সেগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে। যেমন সোডিয়াম, সোডিয়ামকে কোথায় সংরক্ষণ করবো? হ্যাঁ, কেরোসিনের নিচে। এই যে এগুলো পদ্ধতি আমাদের জানা থাকতে হবে। সংরক্ষণ, তারপরে তোমার ব্যবহার, তোমার হলো ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা। কেমন সতর্কতা দেখো, যেমন ধরো অ্যাসিডের মধ্যে পানি ঢালা দরকার, মানে অ্যাসিডকে লঘু করা দরকার, গাঢ় অ্যাসিডকে লঘু করা দরকার। এখন এখন কিভাবে পানি ঢালতে হবে? তুমি যদি অ্যাসিডের মধ্যে পানি ঢালো তাহলে ওই অ্যাসিড পাত্র থেকে বাম্প করবে, মানে ছিটিয়ে পড়বে চারদিকে। এই জন্য কি করতে হবে, আগে পানি নিয়ে তারপর ফোটায় ফোটায় অ্যাসিড যোগ করতে হবে। এগুলো হলো ব্যবহারের সতর্কতা। এরকম বিভিন্ন কেমিক্যাল ব্যবহারে কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা শিখতে হবে। আর শিখতে হবে পরিত্যাগ কৌশল। পরিত্যাগ কৌশল অর্থাৎ ল্যাবের বাইরে কিভাবে ফেলে দিব, এমন ভাবে ফেলে দিব যেন পরিবেশের ক্ষতি না করে, আর করলেও খুবই সামান্য পরিমাণে করে। আর এই বিভিন্ন বিকারকের ব্যবহারে একটা টপিক আমরা পড়বো, সেটা হলো এমএসডিএস। এর পূর্ণ রূপ হলো ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিটস। এটা কি বিষয়? মানে এই বিভিন্ন ল্যাবরেটরিতে যে বিকারকগুলো ব্যবহার করা হয় তাদের জন্য আলাদা একটা পেজ ব্যবহার করা হয়, শীট ব্যবহার করা হয়। তো সেই শীটের মধ্যে ওই বিকারক সম্পর্কে বিভিন্ন তথ্য লেখা থাকে। সেই তথ্যগুলো কি কি? এক নম্বর হলো তার পরিচিতি, ধর্ম, পরিচিতি, ধর্ম, সম্ভাব্য ঝুঁকি, সম্ভাব্য ঝুঁকি, আরেকটা হলো তোমার নিরাপত্তা সতর্কতা, নিরাপত্তা সতর্কতা। অর্থাৎ ওইটা ব্যবহার করার আগে আমাকে গ্লাভস পরতে হবে না মাস্ক পরতে হবে, কি কি ব্যবহার করতে হবে, ওই নিরাপত্তা বিষয়ে লেখা থাকে। আর আরেকটা টপিক লিখে রাখো, হ্যাজার্ড সিম্বল। হ্যাজার্ড সিম্বল, এগুলো সব রাসায়নিক পদার্থই কোনো না কোনো ক্ষতি করে থাকে। তো কে কি ধরনের ক্ষতি করে থাকে ওটা সিম্বলের মাধ্যমে উপস্থাপন করা হয়। যেমন ওই রাসায়নিক পদার্থটা যদি দাহ্য হয়ে থাকে, জ্বলতে সাহায্য করে, তাহলে একটা সিম্বল। যদি জারক হয়ে থাকে একরকম সিম্বল। এই সিম্বল সম্পর্কে আমরা পড়ব। ল্যাবরেটরিতে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা দ্রুত কি পদক্ষেপ নিব সেই সম্পর্কে আমরা জানব। পদক্ষেপ নেওয়ার জন্য কি কি লাগবে এগুলো ল্যাবরেটরিতে সাজানো থাকে, জাস্ট ওগুলোর ব্যবহার শিখতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে এবার লিখো, ল্যাবরেটরির ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রী।
ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রী। এক নম্বর দিয়ে লিখো কি কি নিরাপত্তা সামগ্রী থাকে। লিখো সেফটি গগলস, এক নম্বর দিয়ে সেফটি গগলস। তারপর কমা দিয়ে লিখো হ্যান্ড গ্লাভস। এগুলো আর আমি আলোচনা করছি না, এগুলো নিয়ে বলছি আমি সেফটি গগলস। তবে হ্যান্ড গ্লাভস নিয়ে আমরা আরেকটু পড়বো, এটা আগামী লেকচারে হবে। হ্যান্ড গ্লাভস। তারপরে সিঙ্ক বা বেসিন, সিঙ্ক বা বেসিন। এরপর ঝর্ণা, পানির ঝর্ণা। সিঙ্ক চেনো তো? সিঙ্ক বা বেসিনের কাজ হলো তরল বর্জ্য যেগুলো আছে সেগুলোকে ল্যাবরেটরির বাইরে বের করা, ওখানে আমরা ঢেলে ফেলে দেব, বাইরে চলে যাবে। আচ্ছা, এরপরে দেখো ঝর্ণার কাজ কি। ধরো তোমার গায়ে, এটাকে আমরা ঝর্ণা, এটাকে আমরা এটাও বলতে পারি, এটাকে বলা যায় হলো তোমার নিরাপত্তা শাওয়ার। নিরাপত্তা শাওয়ার বা এই ঝর্ণা, এটার কাজ কি? ধরো তোমার কোনো রাসায়নিক বিশ্লেষণ করতে রাসায়নিক পদার্থ গায়ে ছিটিয়ে গেল, তাহলে ওই ঝর্ণার নিচে গিয়ে দাঁড়াবা, ঠিক আছে, ধুয়ে ফেলার জন্য। অথবা যদি আগুন ধরে যায় তাহলেও গায়ে আগুন ধরে গেলেও কি করবা? ওই ঝর্ণার নিচে গিয়ে দাঁড়াতে হবে। 2 নম্বর লিখো আই ক্যাপ। আরেকটা লিখো আই ওয়াশ শাওয়ার। আই ক্যাপ, আরেকটা কি বললাম? আই ওয়াশ শাওয়ার। আই ক্যাপটা কি? ধরো আই ক্যাপ হলো কোনো মানে কাপের মতো একটা পাত্র, তার মধ্যে পানি নিয়ে, ঠান্ডা পানি নিয়ে, ধরো চোখে যদি কিছু যায় তাহলে ওই পানি, দুই চোখে ওই আই ক্যাপটা ওখানে বসায় রাখতে হবে। কথা বুঝতে পারছো? উপশমের জন্য, ব্যথা পেলে বা কোনো কিছুর জন্য, অন্য কোনো কিছু হলে চোখে, ওই উপশমের জন্য এই কাপটা, মানে কাপের মতো ওই আই ক্যাপটা চোখের মধ্যে বসায় রাখতে হবে। যেমন আমরা ধরো গামছা ভিজায় যে চোখে একটু, চোখে কোনো ময়লা গেলে করি, ওইটাই হলো তোমার ওই কাপের মতো একটা সিস্টেম। আর আই ওয়াশ শাওয়ারটা কি? এটা তোমার চোখে ঝাপটা দিবে। কিভাবে? এটা হলো দেখতে মোটামুটি এইরকম। এখানে এরকম দুইটা নল থাকে, এরকম দুইটা নল থাকে। তোমার চোখে যদি কোনো কিছু যায় তাহলে এই যে দুই চোখে এই দুই নল থেকে পানি গিয়ে কি করবে? ঝাপটা দিবে। এটা হলো আই ওয়াশ শাওয়ার। 3 নম্বর লিখো ফিউম হুড। ফিউম হুড বা এটাকে বলে গ্যাস নির্গমনের সুরক্ষা বক্স। গ্যাস নির্গমনের সুরক্ষা বক্স। ফিউম হুড বা গ্যাস নির্গমনের সুরক্ষা বক্স। কি হয় এটা দিয়ে? ধরো কোনো রাসায়নিক বিক্রিয়ায় অধিক পরিমাণে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, তাহলে ওই বিক্রিয়াটা ঘটানোর জন্য আমরা বিক্রিয়া পাত্রটাকে এই যে এরকম একটা বক্সের মধ্যে রাখি, এবং এই বক্সের সামনে কাচের একটা দরজা থাকে। তো এই বিক্রিয়া পাত্রটা এর মধ্যে রেখে আমরা ওই দরজাটা বন্ধ করে দিলাম। এরপর যে বিষাক্ত গ্যাস উৎপন্ন হবে, এই যে বক্সের সাথে পাইপ লাগানো আছে, এই পাইপ দিয়ে
ল্যাবরেটরির বাইরে চলে যাবে। এটাই হলো ফিউম হুডের কাজ। বিষাক্ত গ্যাসকে কি করা? ল্যাবরেটরির বাইরে বের করে দেওয়া। তাহলে লিখে রাখো, ফিউম হুডের কাজ কি? বিপজ্জনক বা বিষাক্ত ধোঁয়াকে ধোঁয়াকে ল্যাবরেটরির বাইরে বের করে দেয়। এবং আচ্ছা, তোমরা সংক্ষেপে লেখো, মানে ল্যাবরেটরি না লিখে লিখো, এবং ল্যাবের বাতাসকে বিশুদ্ধ রাখে। ল্যাবের বাতাসকে বিশুদ্ধ রাখে। 4 নম্বর লিখো, অগ্নি নির্বাপক ব্যবস্থা। অগ্নি নির্বাপক ব্যবস্থা। তো দেখো, এই অগ্নি নির্বাপক ব্যবস্থার মধ্যে কি কি থাকে? কোন জিনিসগুলো এই অগ্নি নির্বাপক ব্যবস্থার অন্তর্ভুক্ত? 1 নম্বর লিখো, গ্যাসের লাইন বন্ধ করার মূল চাবি। গ্যাসের লাইন বন্ধ করার মূল চাবি। এটা বুঝতে পারছো? ল্যাবরেটরির মধ্যে তো পাইপলাইনের মাধ্যমে গ্যাস প্রবেশ করে, ওই প্রবেশ মুখেই একটা চাবি দেয়া থাকে। যদি ল্যাবরেটরিতে আগুন ধরে যায়, তখন কাজ হলো ওই চাবিটা বন্ধ করে দেওয়া, গ্যাস সরবরাহ বন্ধ করা। কারণ কোনোভাবে যদি ওই গ্যাসের সংস্পর্শে চলে যায় আগুন, তাহলে ওটা আরো কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে গ্যাসের লাইন বন্ধ করার মূল চাবি। 2, অগ্নি সংকেত। অগ্নি সংকেত কি? ফায়ার সার্ভিসের গাড়ি দেখছো তো, যাওয়ার সময় একটা সাউন্ড করে না? ঠিক তেমনি ভাবে ল্যাবে যদি আগুন ধরে যায়, সাথে সাথে ওই সংকেতটা অন করে দিতে হবে। তাহলে আশেপাশের মানুষ বা আশেপাশে যারা আছে সবাই বুঝবে যে এখানে কি আগুন লাগছে। অগ্নি সংকেত। 3 নম্বর লিখো, অগ্নি নির্বাপক যন্ত্র। অগ্নি নির্বাপক যন্ত্র দেখছো? এটা লাল রঙের সিলিন্ডার দেয়ালের সাথে ঝুলানো থাকে, ওটাই হলো অগ্নি নির্বাপক যন্ত্র। তো কি দিয়ে আগুন নিভায়? হ্যাঁ, ওর ভিতরে থাকে হলো কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড আগুন নিভাতে সাহায্য করে। এটা কিন্তু এমসিকিউ আসে যে অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস থাকে? কার্বন ডাই অক্সাইড। 4 নম্বর লিখো, ব্ল্যাঙ্কেট বা কম্বল। বলতো এটা কখন দরকার? ধরো গায়ে আগুন লেগে গেছে, তখন শিক্ষক বা কোনো সহপাঠী তোমার শরীরে ওই কম্বল দিয়ে পেঁচিয়ে মেঝেতে শুয়ে দিবে। কথা বুঝতে পারছো? তাহলে আগুন দ্রুত নিভে যাবে। এবার 5 নম্বর লিখো, বালি ভর্তি বালতি। বালি ভর্তি বালতি কি দরকার এটার? হ্যাঁ, কিভাবে কোথায় নিভাবে? এখন গায়ে আগুন লাগছে, বালু ছিটালে তো হবে না। এটা ব্যবহার করা হয়, ধরো তুমি যে টেবিলে বা যে ডেস্কে কাজ করছো, ডেস্কের উপর যদি আগুন ধরে যায়, সেই আগুনটা নিভানোর জন্য বালি ছিটিয়ে দিতে হবে। বুঝতে পারছো? টেবিলের উপর যদি আগুন ধরে, সেই আগুন নিভানোর জন্য
বালি ভর্তি বালতি ব্যবহার করতে হবে। কি বুঝতে পারছো এটা? তাহলে এই গেল অগ্নি নির্বাপক ব্যবস্থা, এর মধ্যে এই যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত। এবার 5 নম্বর লিখো। 6 হবে কেন? 1 2 3 4, এবার 5। 5 লিখো, ফার্স্ট এইড বক্স। পাঁচ নম্বর হলো ফার্স্ট এইড বক্স। প্রাথমিক চিকিৎসা দেওয়ার সরঞ্জামাদি এই বক্সের মধ্যে থাকবে। এটা 3টা জিনিস নিয়ে গঠিত, 3টা অংশ। কি কি? ধারক, ধারক মানে ওই বক্সটা, ঠিক আছে, বক্স। 2 নম্বর হলো চিকিৎসার যন্ত্রপাতি। আচ্ছা, এখানে একটু ফাঁকা রাখো, কি কি যন্ত্রপাতি সেগুলোর নাম একটু লিখে দিব। আর 3 নম্বর হলো কিছু ঔষধ থাকে ওই বক্সের মধ্যে। তাহলে ফার্স্ট এইড বক্সের হলো 3টা অংশ। ধারক, ধারক মানে হলো বক্সটা, ওই বক্সের মধ্যে চিকিৎসার যন্ত্রপাতি থাকে এবং কিছু ঔষধ থাকে। এই ফার্স্ট এইড বক্সের মধ্যে যেসব চিকিৎসার যন্ত্রপাতি এবং ঔষধ থাকে এদেরকে বলে ল্যাবরেটরি কিট। কি বলে? ল্যাবরেটরি কিট। এগুলো কিন্তু 1 মার্কসের কোশ্চেন আসবে। ল্যাবরেটরি কিট কি? ফার্স্ট এইড বক্সের মধ্যে যেসব চিকিৎসার যন্ত্রপাতি এবং ঔষধ থাকে তাদেরকে বলে হলো ল্যাবরেটরি কিট। এখন দেখো চিকিৎসার যন্ত্রপাতি হিসাবে কি থাকে। ফরসেপ বা বাংলায় বলে চিমটা, কাঁচি, সিরিঞ্জ, কাঁচি, সিরিঞ্জ, থার্মোমিটার, থার্মোমিটার, বিভিন্ন ধরনের ব্যান্ডেজ, বিভিন্ন ধরনের ব্যান্ডেজ। তো বিভিন্ন ধরনের ব্যান্ডেজের মধ্যে তোমরা একটা নাম পাবা, লিউকোটেপ। অনেক ধরনের কাপড়ের ব্যান্ডেজ আছে, ঠিক আছে, এর মধ্যে আরেকটা আছে লিউকোটেপ। এটা হলো তোমার আঠালো টেপ। এখন তোমরা এটা দেখছো কিনা, সাদা রঙের, অনেকটা হলো টেপ টেনিস খেলছো? টেপ টেনিস খেলছো? ওই বলটা পেঁচানোর জন্য যে টেপটা একটু আঠালো না, ওই রকমই আর কি। ওই টেপটার নাম হলো লিউকোটেপ। আচ্ছা, আর কি থাকে? আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসই তো লিখি নেই, তুলা। ওগুলো ঔষধের মধ্যে লিখবো। দেখো কি কি ঔষধ থাকে। বার্নল ক্রিম, তো এখানে এমসিকিউ এর জন্য একটা তথ্য মনে রাখবা, বার্নল ক্রিমে কোন উপাদান থাকে। বার্নল ক্রিম বুঝছো তো? হ্যাঁ, যদি ত্বক পুড়ে যায় তখন এই ক্রিম লাগাতে হবে। বার্নল ক্রিম হলো, বার্নল ক্রিমের উপাদান হলো পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড। তারপর জীবাণুনাশক হিসাবে থাকে হলো টিংচার আয়োডিন। কোথাও কেটে গেলে তুলায় বাদামি বর্ণের একটা তরল নিয়ে লাগিয়ে দেওয়া হয় না, ওটাই হলো টিংচার আয়োডিন। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম হয়, যেমন একটা নাম মনে এরকম আছে ভায়োডিন, মূলত ওগুলো কি টিংচার আয়োডিন। তো টিংচার আয়োডিন
এর উপাদান কি কি? এর মধ্যে 2 গ্রাম আয়োডিন থাকে, 3 গ্রাম পটাশিয়াম আয়োডাইড থাকে, 45 ml পানি থাকে এবং 50 ml রেকটিফাইড স্পিরিট রেকটিফাইড স্পিরিট 50 ml রেকটিফাইড স্পিরিট থাকে, অথবা কোন কোন বইয়ে এই রেকটিফাইড স্পিরিটের বদলে সরাসরি বলে দেওয়া আছে 50 ml ইথানল থাকে। রেকটিফাইড স্পিরিটটাও ইথানল, ওখানেও ইথানল থাকে। রেকটিফাইড স্পিরিট হলো 95.6% ইথানল, 95.6% ইথানল এবং 4.4% পানি। এই মিশ্রণটাকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। আরো কিছু থাকতে পারে, ধরো ব্যথানাশক ঔষধ, ব্যথানাশক ঔষধ, তারপরে তোমার ডেটল বা স্যাভলন, এগুলোকে বলে হলো ল্যাবরেটরি কিট, যন্ত্রপাতি প্লাস ঔষধ। বুঝতে পারছি, যাওয়ার সময় লিখো। কি বুঝতে পারছো কি? আচ্ছা, এরপরে লিখো বিভিন্ন অবস্থায় ফার্স্ট এইড। বিভিন্ন অবস্থা মানে কোন দুর্ঘটনায় কোন চিকিৎসা দিতে হবে। বিভিন্ন অবস্থায় ফার্স্ট এইড। দেখো, বিভিন্ন অবস্থায় ফার্স্ট এইড যদি এমন হয় চোখে অ্যাসিড পড়ে গেছে, চোখের মধ্যে অ্যাসিড পড়লো, কি করবা? কি করবা? চোখের মধ্যে পড়লো, প্রথমেই চিল্লাচিল্লি করে ল্যাব মাথায় তুলবা, ঠিক আছে, যাতে আশেপাশে সবাই ভয় পেয়ে যায়। তবে ল্যাবের মধ্যে এগুলো দুর্ঘটনা ঘটলে চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি করা যাবে না। তাহলে কি করতে হবে দেখো, সেই জন্য এগুলো আগে থেকে শিখে রাখো। চোখে যদি অ্যাসিড বা ক্ষার পড়ে তাহলে কি করবা? প্রথম কাজ হলো চোখে প্রচুর পরিমাণে পানি দিতে হবে। পানি দেওয়ার পর 2 থেকে 3 ফোঁটা চোখে 2 থেকে 3 ফোঁটা 5% W/V সোডিয়াম বাইকার্বনেট দিবা। অ্যাসিডকে প্রশমিত করার জন্য কি লাগবে? ক্ষার লাগবে না? এই জন্য 5% W/V সোডিয়াম বাইকার্বনেট দিবা। এর মানে কি? এর মানে হলো এই দ্রবণটা এইভাবে তৈরি। 100 ml পানির মধ্যে 5 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট আছে। 100 ml পানির মধ্যে 5 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট আছে। তো ঘনমাত্রার এই একক নিয়েও আমরা পড়বো। আপাতত এইটুকুই শুধু জেনে রাখো, এই পার্সেন্ট দ্বারা এখানে বোঝানো হচ্ছে হলো 100 ml এর মধ্যে 5 গ্রাম আছে। তাহলে কয়েক ফোঁটা বা 2-3 ফোঁটা কি দিবা? প্রথমে হলো পর্যাপ্ত পানি দিয়ে আগে চোখ ধুয়ে তারপর এই সোডিয়াম বাইকার্বনেট দিতে হবে। আর ক্ষার পড়লে এক্ষেত্রেও তাই, আগে পর্যাপ্ত পানি দিয়ে চোখ ধুবে, তারপর 5% W/V H3BO3 বরিক অ্যাসিড দিতে হবে। ক্ষারকে প্রশমিত করার জন্য বরিক অ্যাসিড দিতে হবে 2 থেকে 3 ফোঁটা। এগুলো মৃদু, এই জন্য বেশি ক্ষতি হবে না। আচ্ছা, এরপরে দেখো যদি ত্বকের ওপর পড়ে, ত্বকের ওপর পড়লেও ওই একই নিয়ম, পানি
অ্যাসিড পড়লে পানি, তারপর 5% সোডিয়াম বাইকার্বনেট এখানেও তাই। এখন কেউ যদি অ্যাসিড খেয়ে ফেলে, পেটের মধ্যে ঢুকে গেছে, পেটে গেলে কি করতে হবে? পেটে যাওয়ার সম্ভাবনা কি? অনেক ল্যাবে মানে তরল স্থানান্তরের জন্য ব্যবহার করা হলো পিপেট। সেই পিপেটে তরল তোলার জন্য একটা রাবারের ফিলার ব্যবহার করা হয়, অনেক ল্যাবে এটা থাকে না। সেক্ষেত্রে কি করতে হয়? মুখ দিয়ে টেনে নিতে হয়। ওই মুখ দিয়ে টানতে গিয়ে মাঝে মধ্যে 2-4 ml পেটের মধ্যে যেতে পারে আর কি। তাহলে পেটের মধ্যে গেলে কি করতে হবে? পেটের মধ্যে গেলে আগে ওকে সাবান খাওয়াতে হবে। 5% সাবানের দ্রবণ, 5% কি দিতে হবে? সাবানের দ্রবণ খাওয়াতে হবে। আচ্ছা, এটা ছাড়াও যদি লিকুইড সাবান থাকে তাহলে সে ওই লিকুইড সাবান দিয়ে কুলি করবে। কি করবে? লিকুইড সাবান দিয়ে কুলি করবে, কারণ পেটের মধ্যে ঢোকার সময় তো জিহ্বা এগুলো স্পর্শ করে গেছে, জিহ্বা গলা, এই জন্য লিকুইড সাবান দিয়ে কি করবে? কুলি করবে। এরপর পর্যাপ্ত পানি পান করবে। পর্যাপ্ত পানি পান। এরপর ধরো যদি ঠোঁটে লাগে, তারপরে জিহ্বা এবং গলায় যদি লাগে, তাহলে ওইটাকে আরো ভালোভাবে ওয়াশ করার জন্য তোমাকে ব্যবহার করতে হবে 2% W/V সোডিয়াম বাইকার্বনেট। এখানে 5%, কিন্তু কুলি করার জন্য বা গলা ওয়াশ করার জন্য তোমাকে ব্যবহার করতে হবে 2% সোডিয়াম বাইকার্বনেট। আর যদি পেটের মধ্যে ক্ষার যায় তাহলে প্রথমে আগে ভিনেগার খাওয়াতে হবে। ভিনেগার খাওয়ানোর পর লেবুর রস খাওয়াতে হবে। ভিনেগার, এই কথা কম বলো। প্রথমে ভিনেগার, তারপরে কি? লেবুর রস খাওয়াতে হবে। আচ্ছা, আরো দুইটা একটু শুনে রাখো, এগুলোই বেশি আসে পরীক্ষায়, যে অ্যাসিড ত্বকে পড়লে কি করতে হবে, মানে কি যোগ করতে হবে যদি অ্যাসিড লাগে ত্বকে, তাহলে কি ব্যবহার করতে হবে? এগুলো এমসিকিউ বহুবার আসছে। এই যে মনে রাখবা, সোডিয়াম বাইকার্বনেট আর ক্ষারের জন্য বরিক অ্যাসিড। যদি কেটে যায়, কেটে গেলে আমরা কি করি? ডেটল পানি দিয়ে ধুয়ে কোনো জীবাণুনাশক লাগিয়ে দিতে হবে, অর্থাৎ টিংচার আয়োডিন লাগিয়ে দিতে হবে। আর হলো, যদি কেউ বৈদ্যুতিক শক লাগে ল্যাবরেটরিতে, তাহলে তাকে করতে হবে কি? মেঝেতে শুয়ে দিয়ে 10 থেকে 12 ইঞ্চি উপরে 2 পা তুলে দিতে হবে, ঠিক আছে? যদি বৈদ্যুতিক শক খায়। তাহলে এটা গেল ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রী, এগুলো ল্যাবে থাকে, এগুলো এবং এগুলো আমি যে বর্ণনা করলাম এইভাবে তোমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার লিখো বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা বিষয়টা কি? ল্যাবরেটরিতে কাজ করার সময় যে বর্জ্যগুলো উৎপন্ন হবে সেগুলো আমরা কিভাবে পরিবেশে ফেলে দিব, এটা আমাদের জানতে হবে। তো বর্জ্য ব্যবস্থাপনায় প্রথম যে বর্জ্যগুলো উৎপন্ন হবে, আমাদের প্রথম টার্গেট থাকবে সেগুলোকে রিসাইকেলিং করা, মানে পুনরায় ব্যবহার উপযোগী করা, পুনরায় ব্যবহার উপযোগী করা, এটা চেষ্টা করতে হবে। তাহলে বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো রিসাইকেলিং, বা বাংলায় বলে পুনঃচক্রায়ন।
বিশেষ করে ধাতু সমূহকে, ধাতব বর্জ্যগুলোকে খুব সহজেই কি করা যায়, রিসাইকেলিং করা যায়। যেমন আমরা যে তামা ব্যবহার করি বা লোহা ব্যবহার করি, এগুলো তো বেশিরভাগই রিসাইকেলিং করা, মানে ব্যবহার করার পর আবার নতুন করে ব্যবহার উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে। তাহলে রিসাইকেলিং বর্জ্যের ক্ষেত্রে এটা করতে হবে। 2, যদি রিসাইকেলিং করা না যায় তাহলে সেক্ষেত্রে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে হবে। তিন নম্বর, যাদেরকে পোড়ানো যাবে না, দেখা যাবে যাদেরকে পোড়ালে পরিবেশ দূষণ অনেক হবে, বিশেষ করে জৈব দ্রাবক, তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট জায়গায় পরিত্যাগ করতে হবে। এখন সুনির্দিষ্ট জায়গা মানে কি, যেখানে বসতি কম, লোকজন কম থাকে, এরকম লোকালয় থেকে অনেক দূরে গিয়ে এগুলো কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। তারপরে 4 নম্বর লিখো, রাসায়নিকভাবে প্রশমিত করা। রাসায়নিকভাবে প্রশমিত করা এর মানে কি, যদি বর্জ্যগুলো অ্যাসিড হয় তাহলে তাকে ক্ষার দ্বারা প্রশমিত করব, আর বর্জ্য যদি ক্ষার হয় তাহলে তাকে আমরা অ্যাসিড দ্বারা প্রশমিত করে এরপর ড্রেনে ফেলে দেব। 5 নম্বর লিখো, সাধারণভাবে ড্রেনে ফেলে দেয়। সাধারণভাবে ড্রেনে ফেলে দেয়া মানে খুব ক্ষতিকর যদি না হয়, রিসাইক্লিং এরও প্রয়োজন নাই, পুড়িয়ে ফেলারও প্রয়োজন নাই। যদি দেখা যায় যে খুব ক্ষতিকর না, তরল দ্রাবক বা তরল বর্জ্য, তাহলে আমরা তাদেরকে কি করব, ড্রেনে ফেলে দেব। তো এই হলো বর্জ্য ব্যবস্থাপনার এই 5টা বিষয় বললাম। এরপর দেখো, বৈশিষ্ট্য অনুযায়ী কোনো বর্জ্যকে ফেলে দেওয়ার আগে বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে ভাগ করে ফেলে দিতে হবে। মানে একটা বর্জ্যের সাথে অন্য বৈশিষ্ট্যের আরেকটা বর্জ্য মিশ্রিত করে পরিবেশে ফেলা যাবে না। তাহলে এবার আমরা ওই বর্জ্যগুলো দেখি। বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বর্জ্য সমূহকে 5 ভাগে ভাগ করা যায়। বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বর্জ্য সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। 1 নম্বর, ক্ষয়কারী পদার্থ। ক্ষয়কারী পদার্থ কি? যাদের পিএইচ 2.5 থেকে কম এবং যাদের পিএইচ 12.5 থেকে বেশি, এরা হলো ক্ষয়কারী পদার্থ। এবং এই ক্যাটাগরির মধ্যে পড়ে হলো অ্যাসিড, ক্ষার, নিরোধক। তোর আগেই তোমাদের বললাম যে অ্যাসিড বা ক্ষার হলে তাদেরকে আমরা রাসায়নিকভাবে প্রশমিত করে তারপর পরিবেশে ফেলে দিব। দেখো, অ্যাসিডকে প্রশমিত করার জন্য আমরা সাধারণত কোন ক্ষারগুলো ব্যবহার করি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, তারপরে হলো তোমার চুনের গুঁড়া আর সোডিয়াম বাইসালফেট। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, তোমাদের এমসিকিউ আসবে যে অ্যাসিডকে প্রশমিত করার জন্য নিম্নের কোন ক্ষার ব্যবহার হয়। আর ক্ষারকে প্রশমিত করার জন্য ব্যবহার হয় 1 মোলার HCl।
আর নিরোধকের কোনো প্রশমন লাগবে না। নিরোধক হিসেবে যদি কোনো অ্যাসিড থাকে তাহলে তাকে তুমি প্রশমিত করতে পারো। তো এখানে একটা বিষয় শুনে রাখো, এই প্রশমন বিক্রিয়াগুলো ঘটানো অত্যন্ত ব্যয়বহুল, মানে এই রাসায়নিক পদার্থগুলোর ব্যয়বহুল। এই জন্য বলছি যে বেশি পরিমাণে অ্যাসিড ব্যবহার হয়, তাহলে ওকে প্রশমিত করতে বেশি পরিমাণ ক্ষার লাগবে, এই জন্য এটা ব্যয়বহুল। আর এটা ব্যয়বহুল হওয়ার কারণে প্রশমন বিক্রিয়া না ঘটিয়ে এই অ্যাসিড এবং ক্ষারের মধ্যে প্রচুর পরিমাণে পানি যোগ করে প্রশমিত করে, মানে পানি যোগ করে লঘু করে এরপর ফেলে দেওয়া হয়। কি বুঝতে পারছো? এবার 2 নম্বর লিখো, বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থের মধ্যে কি আছে? হ্যালোজেন যুক্ত যৌগ, হ্যালোজেন যুক্ত যৌগ, কীটনাশক, বিভিন্ন ধরনের কীটনাশক, বেনজিন এবং ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। তো বিষাক্ত পদার্থকে আমরা কি করব? এই বর্জ্যগুলোকে মাটিতে পুঁতে ফেলতে হয়, মাটিতে গর্ত করে তারপর এদেরকে পুঁতে রাখতে হয়। আচ্ছা, এখন দেখো এখানে আরেকটা জিনিস শিখে রাখো। আমরা তো বুঝলাম যে বেনজিন বিষাক্ত পদার্থ, তাহলে এর বিকল্প কিছু নেই যে যেটা বিষাক্ত নয় কিন্তু বেনজিন যে কাজে ব্যবহার হয় ওই ধরনেরই কাজ করবে। তো এরকম পদার্থও আছে। এই জন্য বেনজিনের পরিবর্তে বেনজিনের বিকল্প হলো টলুইন। কি বিকল্প? টলুইন। বেনজিন ব্যবহার না করে ল্যাবরেটরিতে কি ব্যবহার করা উচিত? টলুইন ব্যবহার করা উচিত। তাহলে এরকম কিছু পদার্থের বিকল্প শিখে রাখো, যে ওরা ক্ষতিকর, বিষাক্ত, কিন্তু ওর বিকল্প হিসাবে কি ব্যবহার করা যায়। এগুলো এমসিকিউ আসবে তোমাদের। তাহলে একটা বললাম, বিষাক্ত পদার্থ কি? বেনজিন। এর বিকল্প কি ব্যবহার করা যাবে? টলুইন। এখানে আরেকটা জিনিস শিখে রাখো, আরেকটা জৈব যৌগ আছে, ওটাও বিষাক্ত, ওর নাম হলো জাইলিন। ওর বিপরীতেও টলুইন ব্যবহার করা যায়। এই যে একসাথেই শেখা হয়ে গেল, বেনজিন এবং জাইলিন বিষাক্ত, তাহলে এর পরিবর্তে ব্যবহার করব কি? টলুইন। এরপর H2S, হাইড্রোজেন সালফাইড, এটাও বিষাক্ত। এর পরিবর্তে কি ব্যবহার করবা? CH3CSNH2, এর নাম বলতে পারবে? থায়োএসিটামাইড। এটা গত লেকচারে পড়িয়েছিলাম। H2S এর বিকল্প হলো থায়োএসিটামাইড। তারপরে লিখো বিউটানল 2। এর বিকল্প হলো বিউটানল 1। এর বিকল্প ব্যবহার করতে হবে কি? বিউটানল 1। এগুলো আমরা জৈব যৌগ পড়ার সময় দেখবো এদের সংকেত। এরপরে পটাশিয়ামের বিকল্প হিসাবে ব্যবহার করতে হবে ক্যালসিয়াম। লেড ক্রোমেট, এর সংকেত হলো PbCrO4। লেড ক্রোমেটের বিকল্প হিসাবে ব্যবহার করতে হবে পটাশিয়াম কার্বনেট। আরেকটা লিখে রাখো, ক্লোরোফর্ম, নাম শুনছো? ক্লোরোফর্ম অথবা আরেকটা যৌগ, এটারও নাম শুনে থাকবে, কার্বন টেট্রাক্লোরাইড। এদের বিকল্প হিসাবে দ্রাবক হিসাবে ব্যবহার করতে হবে হেক্সেন। ক্লোরোফর্ম অথবা কার্বন টেট্রাক্লোরাইড বিষাক্ত, এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? হেক্সেন।
তাহলে আমরা দুইটা টাইপ করলাম, কি কি? ক্ষয়কারী আর কি বিষাক্ত। এবার 3 নম্বর দিয়ে লিখো সক্রিয় পদার্থ। সক্রিয় পদার্থ, সক্রিয় পদার্থ কোনগুলো? সোডিয়াম, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, অ্যাজাইড, অ্যাজাইড, সায়ানাইড। এরা খুবই সক্রিয়, পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে, এজন্য এদেরকে কিন্তু সরাসরি পানিতে ফেলে দেয়া যাবে না। তাহলে কি করতে হবে? আগে ওদেরকে প্রশমিত করে ফেলতে হবে। কি দিয়ে প্রশমিত করবা? সোডিয়াম এবং সোডিয়াম হাইড্রাইডকে প্রশমিত করার জন্য ব্যবহার করা হয় মিথানল, ইথানল, বিউটানল। মিথানল, ইথানল, বিউটানল। আর লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডকে প্রশমিত করার জন্য ব্যবহার করা হয় সোডিয়াম সালফেট অথবা ম্যাগনেসিয়াম সালফেট। এই দুইটার যে কোনো একটা দ্বারা এদেরকে প্রশমিত করে, মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডকে প্রশমিত করে তারপর ফেলে দিতে হবে। অ্যাজাইড একটা মূলক, N3-। আচ্ছা, এবার 4 নম্বর লিখো দাহ্য পদার্থ। জ্বলতে সাহায্য করে। দাহ্য পদার্থ কারা? জৈব দ্রাবক। জৈব দ্রাবক হলো তোমার ওই যে ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, হেক্সেন, যে নামগুলো বললাম না এর আগে, এরা হলো জৈব দ্রাবক। আরেকটা লিখো ধাতব পদার্থ। তো ধাতব পদার্থের মধ্যে বিভিন্ন ভারী ধাতু আছে, লেড, মার্কারি, ক্যাডমিয়াম, ম্যাঙ্গানিজ, আর্সেনিক। তো এদের ক্ষেত্রে কি করতে হবে? যদি রিসাইকেল না করা যায়, যে ধাতব পদার্থের ক্ষেত্রে বললাম, রিসাইকেল করার চেষ্টা করতে হবে। যদি করা না যায় তাহলে এদের প্যাকেটজাত করে নিরাপদ স্থানে ফেলে দিতে হবে। আর দাহ্য পদার্থ, এদেরকে কি করব? এদেরকে কোনো যদি অব্যবহৃত থাকে বা বর্জ্য হিসাবে থাকে, কোনো বোতলে নিয়ে মুখ বন্ধ করে এদেরকেও কোনো নিরাপদ স্থানে ফেলে দিতে হবে। কি বোঝা গেছে এটা? এরপরে লিখো বর্জ্য বিশোধন অপেক্ষা বর্জ্য হ্রাসকরণ উত্তম। বর্জ্য হ্রাসকরণ উত্তম, বলতো কেন? এমনিতে অপ্রয়োজনীয় জিনিস, সেটাকে আবার বিশোধন করে পরিবেশে ফেলে দিতে হবে, এটা এক্সট্রা খরচ না? এর চেয়ে যদি আমরা ল্যাবরেটরিতে বর্জ্যই কম উৎপন্ন করি তাহলে সেটাই লাভজনক হবে না? কারণ বিশোধন করতে তো পয়সা খরচ হবে। এই জন্য এমনভাবে মানে রাসায়নিক পদ্ধতিগুলো পরিচালনা করা উচিত যাতে কি হয়, বর্জ্যের পরিমাণই কম উৎপন্ন হয়। তাহলে এবার বলো তো কি করলে বর্জ্যের পরিমাণ কম উৎপন্ন হবে? হ্যাঁ, যদি আমরা আমাদের ল্যাবরেটরিতে যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করি সেগুলো যদি আমরা কম পরিমাণে ব্যবহার করি, তাহলে এবার নিচে লিখে রাখো
বর্জ্য বিশোধন অপেক্ষা বর্জ্য হ্রাসকরণ উত্তম। এখন হ্রাস করব কিভাবে? বর্জ্য হ্রাস করব কিভাবে? লিখো রাসায়নিক দ্রব্য বা বিকারক, রাসায়নিক দ্রব্য বা বিকারক কম পরিমাণে ব্যবহার করতে হবে।